পুরোটার মধ্যে নানান রকম ইঞ্জিনিয়ারিং হয়েছে, পুরোটার মধ্যে যাদের আমরা পেলাম যে জামাতের সঙ্গে বসে যাওয়া আমরা হইলো, তখন আপনার এই সিভিল সোসাইটি কোথায় ছিল? যাদেরকে সালাম দিয়ে মাথা নোয়া নোয়া চলতে হয়েছে 3 বছর, তখন আপনার এই সিভিল সোসাইটি আপনারা কোথায় ছিলেন? এত থাকার পরেও তাকে ধরে ধরে পিটানো হয়েছে, তাকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। যাবে না, কারণ মুক্তিযুদ্ধের প্রধান আদর্শকেই আপনারা মানেন না। ধন্যবাদ। আশা করছি আজকে সার্জিসের এই কথাগুলি আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন এবং মাহবুব আজিজের কথা মনোযোগ দিয়ে শুনেছেন, কেননা শোনার ক্ষেত্রে মনোযোগ না দিলে বলার অধিকারকে নিশ্চিত করা করতে গিয়ে তারপরে তারা একটা আন্দোলন করেছে এবং অবশ্যই তারা সেখানে নেতৃত্ব ছিল। সেখানে কিন্তু সেটা কিন্তু নির্বাচন বিরোধী আন্দোলন নয়। নির্বাচন যখন তারা ছলে বলে কৌশলে করলো, সেটার বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি। তখন সবাই তেল দিয়েছে, সব শ্রেণী পেশার মানুষ গিয়ে তেল দিয়েছে দেখেই এত বড় একটা কাঠামো তৈরি হতে পেরেছিল। সেখানে ছাত্ররাও ছিল, তখন তারা গিয়ে ছাত্রলীগের হেলমেট বাহিনী হয়েছে এবং তারপরে যখন তারা এখন এসে সকল গণ অভ্যুত্থানের তারা নিতে, তারা এটা হাইজ্যাক করতে চাচ্ছে। গণ অভ্যুত্থান কারো কোনো সাম্প্রদায়িক শক্তির নয়। বিএনপি সবচেয়ে বেশি বড় স্টেক হোল্ডার। 12 সাল থেকে তারা আন্দোলনে ছিল। 50 লক্ষ নেতাকর্মীর নামে বিএনপির মামলা ছিল এবং তারা বলছে যে বিএনপির ভোট নাই, আওয়ামী লীগ তাদেরকে পাশ করিয়েছে। তাহলে 4 থেকে 7% ভোট হচ্ছে জামাতে ইসলামের। সর্বশেষ গ্রাহ্য যে নির্বাচন 2008 সালে, সেই ভোট কি করে এইখানে 40%, 36% হয়ে যায়? ভোট দিয়েছে এনসিপির। তরুণরা কোথা থেকে ভোট দিল? তরুণরা দেশের ইতিহাস ঐতিহ্য জানে না? তারা কি মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না? এবার মুক্তিযুদ্ধ এবং ধর্মাশ্রয়ী রাজনীতি মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিল। বাংলাদেশকে এই সাম্প্রদায়িক রাজনীতির করার গ্রাস থেকে বাঁচানোর জন্য সরকারের বিরুদ্ধে নেমেছিল মানুষ এবং সরকারের হ্যাঁ ভোট না ভোট মানুষ বুঝতো না। মানুষ ভেবেছে যে সরকারের বিরুদ্ধে দিলে হবে না ভোট। না ভোট হ্যাঁ ভোটের গণনা রাত কটার সময়? আপনি তো টেলিভিশনে ছিলেন। আমরা নিজেরা কথা বলি নাই রাত 1টা পর্যন্ত। কোথায় হ্যাঁ ভোট না ভোটের কোনো কিছু আসতেছে না কেন? এবং সেটা কিভাবে কি মিলানো হয়েছে এবং নানান জায়গায় এবং অবশ্যই ইঞ্জিনিয়ারিং হয়েছে, সরকার সেটা করেছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমি বলি সংসদ নির্বাচনে না পুরোটার মধ্যে নানান রকম ইঞ্জিনিয়ারিং হয়েছে, পুরোটার মধ্যে যাদের এজেন্ট নাই, যাদের এজেন্ট দিতে পারে না, সেই তারা এমপি হয়ে গেছে। এবং এটা অনেক তারা বলছে কি আওয়ামী লীগ নাকি কি বিএনপি তৃণমূলে যায়নি। ভাই 40-50 বছরের একজন রাজনৈতিক নেতা, তাদেরকে 1 বছর 2 বছর এখানে অনুপস্থিত থাকলেই এটা চলে যাবে? আপনাদের তো 1 বছর পূর্ণ হচ্ছে 26শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারিতে 1 বছর পূর্ণ হচ্ছে। এরকম একটা রাজনৈতিক দল এইভাবে টেনে নিয়ে সরকার এই জায়গায় বসিয়েছে। কারণটা কি? কারণ তারা চেয়েছে গণ অভ্যুত্থানের কিছু প্রভাব থাকুক, সরকার বানাইতে পারত এবং অবশ্যই চেষ্টা করেছে। তারা তো যথেষ্ট চেষ্টা করেছে। তারা নিউ ইয়র্কে নিয়ে গেছে, তারা যখন জাদুঘর বানালো গণভবনে, যাকে নিয়েছিল অর্ধেক তো নাই। হ্যাঁ, অর্ধেক নাই, কারণ তারা গিয়েছে জামাতের সঙ্গে। পুরো তাদের যে মূল ফোর্স নারী শক্তি তো সেখান থেকে চলে গেছে এবং এনসিপির প্রধান নারী নেত্রী যারা ছিল তাদেরকে এখন আমরা দেখছি না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা তো এনসিপির বিপক্ষে কোনো কথা বলতে চাচ্ছি না। এনসিপি হচ্ছে আমাদের প্রগতিশীল রাজনীতির ভবিষ্যৎ, আমরা এটা ভেবেছি। কিন্তু তারা যখন জামাতকে সহি করে দিতে চায়, এই জামাতের মতো মুনাফেকের সঙ্গে যায়, তখন আমাদের প্রশ্ন ওঠে জামাতের পক্ষে আপনারা বলতে পারেন আওয়ামী লীগ কি দোষ করলো? আপনি যখন এক হত্যাকারীর পক্ষে এত কথা বলছেন, আরেক হত্যাকারীকে নিয়ে তাহলে আপনারা অন্তর্ভুক্তিমূলক সমাজই তৈরি করুন। এবং এই জায়গাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করার কারণে না, অন্তর্ভুক্তিমূলক সমাজ করতে হলে তুষার ভাই এটা হাসি ঠাট্টার ব্যাপার নয়। তাহলে আওয়ামী লীগকে আপনি 1 বছরের মধ্যে কেন 50 বছর কোথায় দেয় না? আমি এমনি হাসি না, 50 বছর কোথায়? এটা কি বলতেছেন? মানে 91 এর আগে তো দেন নাই অন্তত। কেন? আপনি কি বলতেছেন? 77 সালে জিয়াউর রহমান সেই সকল এটা কেন করছিল? বিএনপি কেন করলো? আমি তো জিয়াউর রহমানকে ডিফেন্ড করতে আসি নাই ভাই। বিএনপি করবে দেখে আপনারা করবেন নাকি? আপনারা বিএনপি যেই ভুল করেছে, আওয়ামী লীগ যেই ভুল করেছে, জামাত যেই ভুল করেছে, বামরা যেই ভুল করেছে, সেখান থেকে উঠে আসা নতুন বন্দোবস্তের দল। আমরা শুনলাম যে ভারতীয় আধিপত্যবাদ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা। আমরা এনসিপির কাছ থেকে কি নতুন বন্দোবস্ত পেলাম? আমরা পেলাম যে জামাতের সঙ্গে বসে যাওয়া, আমরা পেলাম নারী বিদ্বেষী একটি দলের সাথে বসে যে
এই 16 জুলাই তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগান, সেই দুটো লাইন খুশে গেল। এখন আমরা আর কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার শুনি না, আমরা শুনি যে দলের শীর্ষ আসনে নারী যেতে পারবে না। এটা আপনারা মানেন কি? এখানে আমরা শেষ করি, আমরা এবার একদম ভাই, শেষের আসলে শেষের এক না, মিনিট আসলে ব্যাপারটা কি আমার কাছে মনে হয়েছে ভাইয়ের মধ্যে একটা ইন্টারনাল জামাত বিদ্বেষী অবস্থান আছে, এই জন্য উনি ফেয়ার জায়গা থেকে ভাবতে পারতেছেন না। উনার ব্যক্তিগত চিন্তাটা উনার ব্যক্তিগত চিন্তাটা উনি একটা দলের উপরে চাপাই দিতে পারেন না, উনার ব্যক্তিগত চিন্তাটা আরেকটা দলের উপরে চাপাই দিতে পারেন না। জামায়াত কি মনে করে না মনে করে এটা এনসিপির কাছে কোনো ব্যাপার না, তার দলীয় অবস্থান। কিন্তু না, এটা এনসিপির জায়গা থেকে, এটা এনসিপির জায়গা থেকে, এনসিপির দলীয় অবস্থান, এনসিপির মনে হয়েছে নির্বাচনী জোটে তার যাওয়া প্রয়োজন, এনসিপির মনে হয়েছে এই না ভাই এসব ফালতু কথা আপনি বলতে পারেন না। এই ধরনের ট্যাগিং রাজনীতি করে আওয়ামী লীগ অনেককে হত্যাযোগ্য গড়ে তুলছে। আপনি একটু আগে বলতেছেন যে আমরা ছাত্রলীগের তলে ছিলাম, হেলমেট ছিলাম, এখন আবার বলতেছেন না ভাই, আমি বলি এখন আবার বলতেছেন অধিকাংশ শিবির ছিলেন। তাহলে অধিকাংশ যদি শিবির আন্দোলন করে, এই আন্দোলনের ক্রেডিট আপনি তাকে দেন। আবার আপনি আমাকে এটা বলেন, আমি সার্জিস আলম, শেষ করে প্লিজ, আমি সার্জিস আলম 2017 সালে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছি, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যখন এইরকম ছাত্রলীগের আওয়ামী লীগের অধীনস্থ একটা ক্যাম্পাস বানায় রাখা হয়েছিল, আমাকে যখন গণরুমে প্রথম দিন গিয়ে উঠতে হইলো, তখন আপনারা কথাই ছিলেন। যখন না কোনোদিনও না, আপনি আমার কথা শুনে না শুনে আপনি বলতে পারেন না। আমাকে যখন গণরুমে থাকতে হইলো, গেস্ট রুম না, আমারটা শুনতে হবে, আপনার কথা সময় বলিনি। আমাকে যখন গণরুমে রাখছে, গেস্ট রুমে রাখছে, আমাকে যখন অত্যাচার করলো, নির্যাতন করলো, না শেষ করতে হবে ভাই। আপনি যখন পড়ছেন তখন এটা ছিল কিনা আমি জানি, আমি যখন পড়ছি আমারটা বলতেছি। আমাকে যখন গেস্ট রুমে রাখা হইলো, প্রোগ্রাম করানো হইলো, আমাকে যখন একজন আওয়ামী লীগের মন্ত্রীকে সালাম দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা মধুর ক্যান্টিনে দাঁড় করে রাখা হইলো, তখন আপনার এই সিভিল সোসাইটি কোথায় ছিল? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এক একটা দালালের ভূমিকা অবতীর্ণ হইলো, যখন আমাকে ওই ক্যাম্পাসে ওই নেতাদেরকে সালাম দিয়ে মাথা নোয়ায় চলতে হয়েছে 3 বছর, তখন আপনার এই সিভিল সোসাইটি আপনারা কোথায় ছিলেন? আমাকে এটাতে বাধ্য হইতে হয়েছে। এরপরে আমার জায়গা থেকে যখন সুযোগ হয়েছে, আমি মাথা উঁচু করে দাঁড়াইছি। ওই অভ্যুত্থানের সামনের সাইডে যখন 2টা ছেলে দাঁড়াইছিল, এর মধ্যে একটা ছেলে ছিল সার্জিস আলম। এই সার্জিস আলম দাঁড়াইছিল এইটা রিস্ক জেনে যে হয় সে বেঁচে থাকলে তার কোনোদিন সরকারি চাকরি হবে না, এটা জেনে দাঁড়াইছিল। সে যদি ওখানে বেঁচেও থাকে, ভাই শেষ করি, এইটাই তাহলে না, এইটাই তাহলে আমি দাঁড়াইছিলাম, তো আমি সামনে দাঁড়াইছিলাম, আপনি আগের ওইটা বলতেই পারেন না, আপনি আগের ওইটা কোনোভাবে এই কারণে বলতে পারেন না আমি দাঁড়াইছিলাম, আপনি দাঁড়ান নাই কেন? অবশ্যই এটাই আমি ওই ভাই, আমি ওই রিস্ক, আমি শেষ করি কথা বলতে যাবেন না, আমি শেষ করি এটা তো হয় না, তো উনি একা কথা বলে যাবেন না, না এটা কি হলো না? সময় আমি বলি বলতেছেন আপনারা আসেন কোথায়? না আপনি আপনার জায়গায় করছেন, কিন্তু আমি আগে দাঁড়াইছি তো রাস্তায়, আপনি আপনার জায়গায় করেছেন, কিন্তু 18 তে করেন, আপনি শুধু 24 এ আমার 14 তে বয়স কত যে আমি এটা করব? আপনি কিভাবে কথা বলেন? অংশগ্রহণ দেব সার্জিস শেষ করুন, সার্জিস শেষ করুন। ছাত্র রাজনীতির যে ব্যাপার সেটা আমার যখন করার ছিল আমি করেছি। সার্জিস শেষ করুন, সার্জিস শেষ করুন, আমি শেষ করি, সার্জিস শেষ করুন ভাই প্লিজ। তর্কের কিছু না, তর্কের কিছু না, আপনারা ব্যর্থ হইছেন, আপনারা প্রবীণ সবাই ব্যর্থ হইছে শিবিরকে, কারণ আপনারা শিবিরকে হত্যাযোগ্য করে তুলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিবির ঘর ধইরা ধইরা জবাই কর, আপনারা মুখে কোনো পেটে করছেন। শিবির যখন তাকে মুক্ত করতে হইছে, ভাই তাকে কথা বলতে দেন। না না আমি তো আপনি বলতে দেন, আপনি বলতে দেন, আমাকে বলতে দিব আপনাকে। সে গুপ্ত থাকার পরেও তাকে ধরে ধরে পিটানো হয়েছে, তাকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। একটা মানুষ শেষ পর্যন্ত যখন আপনারা কেউ তার পক্ষে দাঁড়ান নাই, যেই মনে করেন 25 বছরের ছেলেটা শিবির করে, ওই ছেলেটা তো তার আগের কোনো কিছুর সাথে সম্পর্ক নাই, তার তো বেঁচে থাকার অধিকার আছে, তার পরিবারের সাথে থাকার বাঁচার অধিকার আছে। তাকেও যখন শুধু একটা আদর্শভিত্তিক রাজনীতি করার কারণে হত্যাযোগ্য করা হয়েছে, সে গুপ্ত হয়ে গেছে। এই গুপ্ত হওয়ার কারণে আপনি যদি তাকে এখন দায় দেন, এই দায় আপনারও নিতে হবে, সে কেন গুপ্ত হইতে হইলো। আর আমার কথা যদি বলেন, আমি শেষ করি, আমরা শেষ করি, এখন শেষ করেন, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে ভাই। মানে দিন শেষে একটা 5 মিনিট বেশি বলেছি, দিন শেষে শুধু একটা জিনিস মনে রাখতে হবে ভাই, দিন শেষে শুধু একটা জিনিস, আপনি অবশ্যই ভাইকে দিবেন, দিন শেষে শুধু একটা জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে
আমরা পুরো প্রেক্ষাপটটা না জেনে ব্যক্তিগত চিন্তা কারো উপরে চাপিয়ে দিতে পারি না। এনসিপির রাজনীতি করবে, এনসিপি নির্বাচনের প্রয়োজনে সেটা করেছে, নির্বাচন শেষ হয়েছে। এখন এনসিপির যেটা বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা যৌক্তিক মনে হবে এনসিপি তার জায়গা থেকে ওইটা করবে। এবং আমরা শুধু এইটুকু স্পষ্ট করে বলি, আমরা এখনো এটা মনে করি যে মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি এবং 24 হচ্ছে আমাদের নতুন করে আমাদের একটা পুনর্জন্ম। এই ভিত্তিটাকে মেনে আমরা আমাদের এই 24-এর আকাঙ্ক্ষাটা ধরেই সামনের দিকে চলবো। জনগণ যদি আমাদেরকে মনে করে প্রাসঙ্গিক, আমরা প্রাসঙ্গিক থাকবো। জনগণ যদি মনে করে প্রাসঙ্গিক না, আমরা প্রাসঙ্গিক থাকবো না। কিন্তু কেউ যদি কোনো কিছু চাপিয়ে দিয়ে ব্লেম গেম খেলে মানুষকে বিভিন্ন ভাবে তার চিন্তাটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এটা টিকবে না। সার্জিস আর সময় নাই, মাহবুব আজিজ 30 সেকেন্ড পাবেন এক্স্যাক্টলি, তারপর আপনি যে কথা বলেন আমি বন্ধ করে দেব। আপনি দেখেন, আপনি কথাই বলতে দিলেন না। আমি আপনাকে অনেক কথা বলতে দিয়েছি। এইভাবে আদর্শবাদী রাজনীতি তাহলে থাকে না। আদর্শের জন্য মানুষকে অনেক যুদ্ধ করতে হয়, অনেক লড়াই করতে হয়। এবং আমরা যে এই শিবিরের ছাত্রদের জন্য কখনো কিছু বলিনি, এটা হতে পারে না। আমাদের গণমাধ্যম থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায়ে আমরা সব সময় দল ও মত নির্বিশেষে সকলের মতামত প্রকাশের পক্ষে থাকি, এখনো আছি। চাপিয়ে দেবার যে রাজনীতির কথা সার্জিস বললেন, আমরা অবশ্যই চাপিয়ে দেবার রাজনীতির বিরুদ্ধে বলেই এই কথাগুলো বলছি। চাপিয়ে দেওয়া যাবে না এবং এইভাবে জামাতের পক্ষে চাপিয়ে দেওয়া যাবে না বাংলাদেশের মানুষকে। সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধেই বাংলাদেশে জন্ম হয়েছিল। 71 সালের উনি বললেন 71-এর মুক্তিযুদ্ধের চেতনায় 24 হয়েছে। মুক্তিযুদ্ধের প্রধান চেতনা ধর্মনিরপেক্ষতা, এবং এই ধর্মনিরপেক্ষতা সমাজতান্ত্রিক যে আদর্শ, সেই আদর্শ থেকেই বিপরীতমুখী পাকিস্তানে যাওয়ার জন্য, হ্যাঁ জনগণ, তাহলে 71-কে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে না, কারণ মুক্তিযুদ্ধের প্রধান আদর্শকেই আপনারা মানেন না। তাহলে আমরা কিভাবে ধন্যবাদ মাহবুব আজিজ, ধন্যবাদ সার্জিস আলম, অনেক ধন্যবাদ আপনাকে। আবারও মাহবুব আজিজকে ধন্যবাদ। আমি 3-4 বার ধন্যবাদ দিয়েছি, কারণ আর কোনো উপায় নাই, আমাকে ধন্যবাদ বলে আজকে বিদায় নিতে হবে, কোনো কথা বলবো না। আশা করছি আজকে সার্জিসের এই কথাগুলি আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন এবং মাহবুব আজিজের কথা মনোযোগ দিয়ে শুনেছেন, কেননা শোনার ক্ষেত্রে মনোযোগ না দিলে বলার অধিকারকে নিশ্চিত করা যায় না। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।